এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। দেখুন, আমি যা করছি বা করেছি সব কিছু ভুলে যান। আগে কেন করেছি আমি জানেন? এখন এখন যা সেগুলো দুষ্টুমি, এর বেশি কিছুই না। যা হয়েছে অনেক হয়েছে। এখন থেকে আমি আর এমন কিছু করব না যাতে আপনার মনে অন্য কিছু আসে। আপনিও যদি এমন কোনো পাগলামি না করেন তাহলে আমি খুশি হব। গাড়ি ঘোরান, বাসায় চলুন প্লিজ। সকাল থেকে নিশ্চয়ই না খেয়ে আছেন, এমন পাগলামি আপনাকে মানায় না। উসমানও স্বাভাবিকভাবেই বলল। তাহলে কি মানায়? দিলশাদ অবাক হলো। অবাক হয়ে বলল, জি। ওই যে বললে না পাগলামি মানায় না, তাহলে কি মানায় সেটাই জানতে চাচ্ছি। দিলশাদ আগুন চোখে তাকালো। এই বজ্জাত যে তার কথা সিরিয়াসলি তো ভালোই কানে দেয়নি, তা ঠিক বুঝলো। উসমান ঠোঁট চেপে মুচকি হাসলো, হেসে বলল, মুখে মধু, চোখে বিষ, ঠোঁটে কি নেশা। আপনাকে এতক্ষণ আমি কি বললাম? শুনেছি আমি কি বলেছ। আমি তোমার সব কিছু মনোযোগ দিয়ে শুনি, দেখি। এই যে রাগে তোমার শরীর থরথর করে কাঁপছে সেটাও দেখছি। বিরক্ত হয়ে এক দাঁতের পাটি দিয়ে আরেক পাটির দফারফা করছো সেটাও দেখছি। তখন শাড়ির আঁচলের আড়ালে আমার ধ্বংসও দেখলাম। আর এখন এই যে অদৃশ্য এক জাদুতে কাছে টানছো সেটাও দেখতে পাচ্ছি। আপনি ভালো হবেন না? না, এই তো দুদিন হলো আপু আর ভাইয়া সব ঠিক হলো। এখন যদি আমি আপনার এসব কীর্তি আপুকে বলি, আপনি বুঝতে পারছেন কি হবে? উসমান মৃদু হাসলো, হেসে একটানে দিলশাদকে কাছে টানলো। শুধু টানলো না, কোমর জাপটে ধরে প্রায় কোলে তুলে নিল। দিলশাদ হতভম্ব হয়ে গেল। সে এই পাহাড় পর্বতের কোলে, পিঠ লেপ্টে আছে এর বুকে, আর পুরো শরীর দু হাতের মধ্যে বন্দী। তার পুরো শরীর শিরশিরিয়ে উঠল। সে কোনো রকম দাঁতে দাঁত চিবিয়ে বলল, শুধু একবার হাতটা ছাড়াতে পারি, তোর থোতা আমি ছুটিয়ে ফেলবো। অসভ্যের অসভ্য, জোর করে চুমু খাওয়া, জোর করে কোলে তোলা। মেয়ে দেখলেই শরীর নিষ্পিস করে, তাই না? হ্যাঁ, তোর শরীরে যদি আমি আগুন না দিয়েছি, আমি দিলশাদ না। উসমানের মুখে হাসি। সে হাসি নিয়ে দিলশাদের কাঁধে মাথা রাখলো, গালের সাথে গাল মিশিয়ে বলল, সেটা তুমি দিতেই পারো। আমার পায়ের আঙ্গুল থেকে চুলের আগা পর্যন্ত সব তোমার নামে করে দিয়েছি। তাই তুমি তোমার জিনিসকে যা খুশি করতেই পারো। আর মেয়ে দেখলে শরীর নিষ্পিস করে না, আমার দিল তোমাকে দেখলে করে। কি ঝড় যে ওঠে সেটা যদি তুমি বুঝতে, তাহলে আর এত দূরে দূরে থাকতে না। ঝর্ণার মতো এই খড়খড়ে পাহাড় পর্বতের বুকে আছড়ে পড়তে। আমি আপুকে সব বলে দিব। আচ্ছা দিও, এমনিতে তো আগে পরে বলতেই হবে। আপনি যেটা চাচ্ছেন সেটা কখনো হবে না। কেন? দিল্লির লাড্ডু চাই? দিলশাদ রাগে ঠোঁটে ঠোঁট চাপলো, মনে মনে বলল, ইউসুফের বাচ্চা, তোকে না আমি ছাড়বো না। আফসোস, তোমাকে বাংলার রসগোল্লা দিয়েই কাজ চালাতে হবে। বলেই উসমান মোবাইল বের করলো, ক্যামেরা অন করে বলল, বলো তো জানছিস। বলেই পটাপট কয়েকটা ছবি তুলল। দিলশাদ তাচ্ছিল্যের হাসি হাসলো, হেসে বলল, ছবি দিয়ে কি করবেন? ব্ল্যাকমেল? আরে না, ব্ল্যাকমেইল করব কেন? তুমি কি ব্ল্যাকমেইল করে পাওয়ার জিনিস? তুমি তো আমার মনের রানী। রানীকে আনতে হয় 10 গ্রাম জানিয়ে, ঢোল ঢক্কর পিটিয়ে, সোনার পালকিতে চড়িয়ে। এটা তো শুধু সেফটি হিসেবে রাখলাম। দিন দিন যে আগুন সুন্দরী হচ্ছ, তার মধ্যে আবার ভার্সিটিতে যাচ্ছ, কতজনকে আর এক ভিডিও পাঠাবো। দিলশাদ দীর্ঘশ্বাস ফেলল। কোন দুঃখে সে পাগলের সাথে লাগতে গেছে সে ক্লান্তভাবেই বলল। ছাড়বেন? এবার উসমান ঢং করে বলল, কেন? এভাবে কষ্ট হচ্ছে তোমার? আমার তো খুব ভালো লাগছে। তোমার জন্য সেই সকাল থেকে বসে বসে এত কষ্ট করলাম, আর আমার জন্য এতটুকু কষ্ট করতে পারবে না? দিলশাদ উত্তর দিল না। সে মুখ ঘুরিয়ে নিল। হঠাৎ টানে তার শাড়ির বেহাল অবস্থা, কোমরের কাছ থেকে সব খুলে গেছে। ভাগ্যিস গাড়ির লাইট অফ করা। উসমান আরেকটু শক্ত করে বুকে চেপে ধরল। দিলশাদ কিছুই বলল না, সে শক্ত হয়ে চুপচাপ বসে রইল। উসমান কানের কাছে মুখ নিয়ে বলল,
আজকের পরে যেন আর শাড়ি পরতে না দেখি। কালো তো অবশ্যই না। কালো রং তোমার জন্য নিষিদ্ধ ঘোষণা হলো। আর তোমার তরফ থেকে দুশ্মনী হলেও আমার তরফ থেকে শুধু ভালোবাসা। প্রথম দিন তুমি আমার শার্টের এক একটা বোতাম খুলোনি, খুলেছ হৃদয়ের এক একটা দরজা। সেটাই তোমার জীবনের সবচেয়ে বড় ভুল। তুমি কি ভেবেছ তোমার ওই ঢং দেখে আমি প্রেমে পড়েছি? উসমান এত সস্তা? আমি তো প্রেমে পড়েছি সেই প্রথম দিন, শান্ত স্নিগ্ধ কোমল একটা মুখ দেখে। ওই মুখে কোনো মিথ্যা ঢং ছিল না। আমি তো প্রেমে পড়েছি সেই রাতে, যখন মনে একরাশ ঘৃণা নিয়েও গভীর মমতা নিয়ে আমার ভাইয়ের কপালে হাত রেখেছ। কোনটা অভিনয় কোনটা সত্য তোমার কি ধারণা সেইটুকু বোঝার বয়স আমার হয়নি মিস দিলশাদ? দিলশাদ ফিরে তাকালো, তার চোখে মুখে বিস্ময়। উসমান সেই বিস্ময় ভরা চোখের দিকে তাকিয়ে বলল, তাই যা কিছু তোমার ভালো মনে হয় করো। আমি আগেই বলেছি তোমাকে আমি কোনো কিছুতেই আটকাবো না, তবে এই ভালোবাসা থেকে মুক্তিও দেব না। বলে উসমান হাত ঝিলে করলো। ঝট করে দিলশাদকে সিটে বসিয়ে দিল। বসিয়ে স্বাভাবিকভাবেই আবার গাড়ি স্টার্ট দিল। দিলশাদ হাঁপ ছাড়ল। এতক্ষণ সে নিঃশ্বাস নিতেও পারেনি, খিচেছিল। সে ক্লান্তভাবে সিটে গা এলিয়ে দিল। উসমানের মুখে মুচকি হাসি। সে হাসি নিয়েই বলল, পানি খাবে? দিলশাদ কণ্ঠে জেদ নিয়েই বলল, না, আমি বাসায় যাব। অবশ্যই যাবে। তো গাড়ি সামনে নিচ্ছেন কেন? খিদে পেয়েছে আমার। ভালো একটা রেস্টুরেন্টের নাম বলো তো আমার দিল। দিলশাদ কিছু বলল না। সে চোখ বন্ধ করলো। তার ভেতর এখনও কাঁপছে। দীপা হাসলো। উমর মুখ ভোতা করে সবার সাথে ড্রয়িং রুমে বসে আছে। আর কিছুক্ষণ পর পর করুণ মুখে দীপার দিকে তাকাচ্ছে। তাকাবেই না কেন? সে এসেছে পর থেকে এই মুরব্বীদের মধ্যেই ভাজা ভাজা হচ্ছে। দীপার সাথে কথা বলার সুযোগ পায়নি। তাদের ছোট্ট ফ্ল্যাট, তাদের বাড়ির সবাই, আমাদের বাড়ির সবাই, তার মধ্যে আম্মু আবার এক হাতে কাজ সামলাতে পারবে না বলে খালামণিদেরকেও খবর দিয়ে এনেছে। পুরো ফ্ল্যাট মানুষের গম গম। শুধু উসমান আসেনি, তার নাকি কাজ আছে। দীপা রুমে এলো। কিছু কিছু জিনিস এখনও গোছানো হয়নি। আজকে সে চলে যাবে, নিজের সংসারে যাবে, ভালো লাগছে। আবার বাবার বাড়ি থেকে চলে যাবে, খারাপও লাগছে। আজব এক জীবন মেয়েদের, কোন দিকে টানি ছিন্ন করতে পারে না। দীপা গুছাতে গুছাতে দিলশাদের দিকে তাকালো। সেও মুখ ভোতা করে মোবাইল টিপছে। ব্যাপার কি? শুধু এখন না, সে খেয়াল করেছে দুদিন আগে ঘুরতে গেল, সেই দিন থেকে গেল হাসি খুশি, ফিরল মুখ কালো করে। আম্মু তো সেই বকাবকি। বেশ রাত হয়ে গেছিল। সে প্রথমে ভেবেছে ক্লান্ত, তার মধ্যে আম্মুর বকাবকি, সেই জন্যই হয়তো মন খারাপ। কিন্তু এখন তার অন্য কিছু মনে হচ্ছে। সে দিলশাদের পাশে গিয়ে বসলো। মাথায় হাত বুলিয়ে কোমল সুরে বলল, কি হয়েছে তোর? দিলশাদ উঠে বসলো। বসে মলিনভাবে হেসে বলল, কি হবে? সেটাই তো জানতে চাচ্ছি, আমার ফরফরে পাখিটা এমন নিশ্চুপ কেন? দিলশাদ দীপার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। তার ভালো লাগছে না। ওই পাহাড় পর্বতের সব কীর্তি তার বলতে ইচ্ছে করলো, তবে বলল না। এই সুযোগটাই তো শয়তানটা নিচ্ছে, কারণ সে ভালো করে জানে আপুর সুখ শান্তি নষ্ট হবে এমন কিছু আমি কখনো বলবো না। বললেই উমর ভাইয়ার সাথে আবার ঝামেলা সৃষ্টি হবে। সে মনে মনে দীর্ঘশ্বাস ফেলল। দীপা দিলশাদের মাথায় হাত বুলিয়ে বলল, কি হলো, কথা বলছিস না কেন? তুমি আমার বাবারা চলে যাচ্ছ তো কি করব, নাচবো? দীপা হাসলো, হেসে বলল, তাহলে তুইও চল। দুদিন পরে আমার রেজাল্ট আউট হবে, তারপরে কত কাজ জানো? যখন হবে তখন চলে আসবি, দূরত্ব তো বেশি না। দিলশাদ মুখ বাঁকিয়ে বলল, হয়েছে, আর বলতে হবে না। তোমাদের বাড়ি গিয়ে শখ মিটে গেছে আমার। একবার যেতে না যেতেই ধরে বেঁধে বিয়ে দিতে যাচ্ছিল। বড় বাচ্চা বেঁচে গেছি, দ্বিতীয়বার গেলে আর রক্ষে নেই। আমি আছি না? আমি থাকতে কারোর ক্ষমতা আছে আমার বোনকে জোর করে বিয়ে দেবে? দিলশাদ করুণ মুখে বোনের দিকে তাকালো। মনে মনে বলল, তুমি জানো না আপু, জোর করে কত কিছু হচ্ছে। এখন তো আমার ভয়ই করে কোন দিন আবার XYZ সব হয়ে যায়। এই ঘন্টারকে আর বিশ্বাস নেই। আল্লাহ, এর পিছু ছাড়বো কিভাবে? একবার মুক্তি দিয়ে দাও। জীবনে আর মানব দরদি হতে যাব না। সামনে জ্বর তো ভালোই, ক্যান্সার হয়ে ছটফট করে মরলেও কাউকে আর ধরতে যাব না। তখনই দিলশাদের মোবাইলে মেসেজ এলো।
সে ওপেন করে দীপার মুখের সামনে নিয়ে বলল, তোমার এই পাগল জামাই নিয়ে কি করি বলো তো? কিছুক্ষণ পর পর মেসেজ দিচ্ছে বউ নিতে এসছে, কিছুক্ষণ পরে নিয়ে চলেও যাবে, তবু একটু ধৈর্য নেই। দীপা মেসেজের দিকে তাকালো, তাকিয়ে হেসে ফেলল। সেখানে লেখা, এমন শালি থেকে লাভ কি? দুলাভাইকে শুকনো মুখে বসে থাকতে হয়। দীপা হেসেই বলল, যা দুলা ভাইয়ের গলা ভিজিয়ে আয়। দিশাদ উঠতে উঠতে বলল, তার গলা কি আমার অমতে ভিজবে? তার তো বউ চাই। বউ বলেই বেরিয়ে গেল। দিশাদ যেতে দীপা বাথরুমে ঢুকে দরজা লাগিয়ে দাঁড়ালো। এখন উমর আসবে সে ঠিক জানে। হলো তাই। উমর কিছুক্ষণের মধ্যেই দরজায় টোকা দিল, দিয়ে বলল, তুমি যদি ইচ্ছা করে বাথরুমে ঢুকে থাকো তাহলে আজকে তোমার খবর আছে। দীপা মুখ চেপে হাসলো, হেসে রেগে যাওয়ার ভান করে বলল, বাথরুমে কোন মানুষ জোর করে আসে? নিজের প্রয়োজনে নিজের ইচ্ছাই তো আসে, নাকি তোমাকে বাথরুমে কেউ জোর করে পাঠায়? তুমি আর সময় পেলে না? আশ্চর্য, বাথরুমে আসার জন্য দিন সময় দেখতে হবে নাকি? তুমি তাই দেখেই যাও। আমার সাথে কথার গুলগুটি খেলবে না দীপা, বলে দিলাম। আজব মানুষ তো তুমি। এখানে গুলগুটি খেলার কি হলো? একটা মানুষ প্রয়োজনে বাথরুমে এসেছে, তাও জ্বালিয়ে মারছো। উমর বিস্ময় ভরা কণ্ঠে বলল। আমি জ্বালাচ্ছি? দীপা হাসি চেপে বলল, হ্যাঁ অবশ্যই। তোমার অবশ্যই খেতা কম্বল পুরি। জ্বালিয়ে মারছো তো তুমি আমাকে। পাপ লাগবে পাপ দীপা, স্বামীর হক দিচ্ছ না। এই তুমি যাও তো, বাথরুমে এসেও শান্তি নেই। কিসের শান্তি? তোমাকে আমি চিনি না বুঝি? ভালোই ভালোই বাইরে এসো দীপা। দীপা পেট ফেটে হাসি চলে এলো। সে হাসি দমিয়ে বলল, যাও তো, আমার সময় লাগবে। প্লিজ এই 1 মিনিট, শুধু একটু জোরে ধরো, বুকটা জ্বলছে দীপা। তুমি যাবে? দীপা। উমর করুণ সুরে বলল। উমর। দীপা বলল তেজ নিয়ে। উমরের আর শব্দ পাওয়া গেল না। দীপা কিছুক্ষণ দাঁড়িয়ে হাসলো। কি এক পাগল তার কপালে এসে পড়েছে। সে হেসে দরজা খুলে একটু মাথা বের করতেই উমর তাকে ঠেলে ভেতরে ঢুকে গেল। দীপা হা হয়ে গেল। বাড়ি ভর্তি মানুষ, কেউ যদি বুঝতে পারে, ছি, লজ্জায় আর কাউকে মুখ দেখাতে পারবে না। দিলশাদ রুবিনার পাশে বসলো। সেই দিনের ঝগড়ার পরে সে আর দিলশাদের সাথে কথা বলেনি। তার কোলে আহান রয়েছে সাবিহার কোলে। হামিদা বানু, আলী হোসেন, রাজ্জাক সাহেব গল্পে মশগুল। তাদের এদিকে খেয়াল নেই। দিলশাদ গলা হালকা খ্যাকারি দিল, দিয়ে বলল, আপনি ভালো আছেন তো ফুপু? রুবিনা দিলশাদের দিকে তাকালো না, দায়সারাভাবে বলল, ভালো। কোনো সমস্যা হচ্ছে না তো? না। যাক, না হলেই ভালো। আমরা গরিব মানুষ, আপনাদের মতো তো আর বিশাল বাড়িতে থাকি না, তাই জানতে চাওয়া। বলে দিলশাদ কোমর ধরে গেছে এমনভাবে নড়ে চড়ে বসলো। রুবিনা ফট করে তাকালো, সাথে সাথে তার ভ্রু কুঁচকে গেল। মেয়েটা এভাবে বসে আছে কেন? পেটটা কি একটু উঁচু উঁচু লাগছে? আল্লাহ গো, তার মাথা ঘুরে চক্কর দিয়ে উঠল। ছাদের দরজা জানি কত তারিখে হলো, সে হিসেব মেলাতে পারল না। সে বিস্ফোরিত চোখে দিলশাদের দিকে তাকিয়ে রইল। দিলশাদ মনে মনে হাসলো, হেসে করুণ মুখে বলল, কি আর বলবো ফুপু, আজকাল শরীরটা ভালো যাচ্ছে না, কিছুই খেতে টেতে পারি না, মাথা ঘুরে। এই অবস্থায় কিভাবে যে পরীক্ষা দিলাম একমাত্র আল্লাহই জানে। যাক, এসব কথা থাক, আপনাদের খবর বলেন। উসমান ভাইয়ার কি খবর? আজকে আসলো না কেন? আহারে, বিয়েটা ভেঙে গেল। বিয়ে নিয়ে ছেলেদের কত স্বপ্ন থাকে। রুবিনা উত্তর দিতে পারল না। তার অস্থির লাগছে। এই মেয়েকে উসমানের ঘাড়ে সে কখনো চাপতে দেবে না, কোনো দিনও না। আজ তো এক ফাজিল। দুদিনে সংসারে আগুন লাগিয়ে দিয়েছিল, তখন বিয়ের জন্য রাজি হয়নি। এখন আবার যেচে খবর নিচ্ছে। কার বাচ্চা কে জানে। এখন নিশ্চয়ই উসমানের ঘাড়ে ফেলতে চাইছে। এসে হতে দেবে না, কোনো দিনও না। উসমানকে সে বিয়ে করাবে যত তাড়াতাড়ি সম্ভব। না আর দেরি করবে না, আজকে বাসায় গিয়ে মাকে বলবে। দিলশাদ দীর্ঘশ্বাস ফেলে আস্তে আস্তে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, কোনো সমস্যা হলে বলবেন ফুপু। হ্যাঁ, আগের কোনো কিছু মনে রাখবেন না। আমি নাদান মানুষ, নাদান মানুষদের দোষ ত্রুটি মনে রাখতে নেই। আমিও তো আপনাদের মেয়ের মতোই। বলেই এপাশে ঘুরল। ঘুরতে মুচকে আসলো, হেসে ধীরে ধীরে চলে গেল। নে বেটা, পাহাড় পর্বত তোর বিয়ের রাস্তাও ক্লিয়ার করে দিলাম। সে নাচতে নাচতেই আবুদের রুমে আসতেই ইউসুফের সাথে দেখা হলো। সে মুখ ভার করে বসে আছে। দিলশাদ দেখেও না দেখার ভান করে সোফায় বসলো। বসে মোবাইলে মনোযোগ দিল।
ইউসুফ মুখ ভার করে দিলশাদের দিকে তাকিয়ে রইল। সেদিন রাতে বাসায় আসার পর থেকে দিলশাদ আপু তার সাথে আর কথা বলেনি। এই যে আজকে চলে যাচ্ছে তার খারাপ লাগছে, তবু একবার ফিরেও তাকাচ্ছে না। সে মুখ ভার করেই বলল, সরি। দিলশাদের মধ্যে কোনো হেলদোল হলো না। ইউসুফ উঠে তার পাশে বসে বলল, সরি বললাম তো, আর কখনো ভাইয়ের সাইডে থাকবো না। সব খবর বন্ধ, প্রমিস। দিলশাদ ইউসুফের দিকে তাকালো, তাকিয়ে বলল, আচ্ছা। ইউসুফ মাথা নাড়ালো। দিলশাদ ভ্রু কুঁচকে বলল, মাথা নাড়ানোতে কাজ হবে না, প্রমাণ দিতে হবে। কিসের প্রমাণ? দিলশাদ হাসলো, হেসে বলল, তোমার ভাইয়ের কাছে আমার একটা ভিডিও, কিছু ছবি আছে, সব ডিলিট করতে হবে। ইউসুফ অবাক হয়ে বলল, কিসের ভিডিও, কিসের ছবি? থাপ্পড়ে দাঁত ফেলে দিব ভাইয়ার চামচা। আমার সামনে নাটক করবি তো? ইউসুফ মুখ ভোতা করে বলল, মেজো ভাইকে তো চেনো না, আমাকে শেষ করে ফেলবে। সেটা তুমি জানো। এখন কি করবে? সন্ধি না আড়ি? ইউসুফ দীর্ঘশ্বাস ফেলে বলল, আচ্ছা একটা কথা বলতো, মেজো ভাইয়াকে তোমার এত অপছন্দ কেন? দিলশাদ স্বাভাবিকভাবেই বলল, অপছন্দ হবে কেন? ইউসুফ অবাক হয়ে বলল, অপছন্দ না? না। তাহলে বিয়ে করতে সমস্যা কোথায়? আজব তো, পছন্দ হলেই বিয়ে করতে হবে? তা নয় তো কি, মানুষ তো পছন্দ হলেই বিয়ে করে। আচ্ছা, আমি তো আহসান, আল্লু অর্জুন, জাস্টিন বিবার, ভিকি কৌশল কেউ পছন্দ করি। এত তো এদের সবাইকেই বিয়ে করব? ইউসুফ হা হয়ে গেল। বলে কি এই মেয়ে? সে কোনো রকম ঠোঁট নাড়িয়ে বলল, এদের সাথে তুমি ভাইয়াকে কেন মেলাচ্ছ? ভাইয়া তোমাকে ভালোবাসে, এরা কি তোমাকে ভালোবাসে? সেটা আমি কিভাবে বলবো? যাও তাদের গিয়ে জিজ্ঞেস করো। বাসলে বাসতেও পারে, দিলশাদ বলে কথা। দিলশাদকে কেউ না ভালোবেসে থাকতে পারে? ইউসুফ বোকার মতো বসে রইল। দিলশাদ সেদিকে তাকালো না, সে বেরিয়ে গেল। তার মন ভালো নেই। বাকি সবাই শান্তিতে থাকবে কেন? শান্তির কথা মনে হতেই তার অতি প্রিয় দুলাভাইয়ের কথা মনে পড়ল। আরে সে কোথায়? 2 মিনিটের কথা বলে ঘন্টা পেরিয়ে গেল। দিলশাদ রুমে এসে দেখলো তার বড় খালামণি হাত পা ছড়িয়ে খাটে শুয়ে আছে। সে ভ্রু কুঁচকে তার আশেপাশে তাকালো, একবার বারান্দায় উঁকি দিল। ব্যাপার কি? তার আপু কোথায়? আপু তো যেমন তেমন, তার পেয়ারে দুলাভাই কোথায়? এই রুমেই না এলো? তাকে উঁকি চুকি মাথা থেকে শাহিদা বলল, কিরে কি খুঁজছিস? আপুকে দেখেছো? না রে, এসেছি পর থেকে তোর মা কিচেন থেকে বেরোতে দিলে তো দেখবো। মেয়েটা চলে যাবে তাই তো আসলাম একটু কথা বলতে। এসে দেখি রুম ফাঁকা, তো কি করব ভাবলাম একটু হাত পা সোজা করে নেই। দিলশাদ চিন্তিত হলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে নখ খুঁড়তে লাগলো। মনে মনে বলল, গেলটা কোথায়? তখনই তার মোবাইলে মেসেজ আসলো উমর ভাইয়ার। সে দেখতেই তার চোখ চড়ক গাছ। সে চড়ক গাছ চোখ নিয়ে বাথরুমের দিকে তাকালো, তাকিয়েই হেসে ফেলল। দীপা মেসেজ সেন্ড করে কঠিন চোখে উমরের দিকে তাকালো। উমরের অবশ্য কোনো হেলতেল হলো না, তার মুখে হাসি নিয়ে ফিসফিস করে বলল, হাম তুম এক কামড়ে মে বান্ধ হো। দীপার আগে উমরের বাহুতে কয়েকটা কিল ঘুষি মারল, মেরে রাগ নিয়ে ফিসফিস করে বলল, এই অবস্থায়ও তোমার ফাজলামি বন্ধ হয় না? তুমি পাশে থাকলে আমি সব অবস্থায় সব করতে পারি। বলে চোখ মারল। খবরদার যদি আমার সাথে ডাবল মিনিংয়ে কথা বলেছ। উমর অবাক হওয়ার ভান করে বলল, আশ্চর্য, তোমার সাথে আমি ডাবল মিনিংয়ের কথা কেন বলবো? তোমার সাথে কি আমার ডাবল মিনিংয়ের সম্পর্ক? তোমার সাথে তো ডাইরেক্ট সম্পর্ক, ডানেও নেই বামেও নেই। তাই যা বলবো তাই করব, একদম ডাইরেক্ট। একবার শুধু বেরোই, তোমার সব ডাইরেক্ট আমি বের করব। আমি তো চাই তুমি সব বের করো। করো কোথায়? সেই তো সব আমারই করতে হয়। দীপা চোখে মুখে বিরক্তি নিয়ে তাকিয়ে রইল, তবে আর কিছু বলল না। এর সাথে কথা বলাই বৃথা। এখন কি করবে সে? টেনশনে তার হাত পা ঘামতে লাগলো। ওমর হাসলো। দীপা আজ লাল রঙের সুতির শাড়ি পরেছে। প্রেগনেন্সি সিজার এসবের ধকল অনেকটাই কেটে গেছে। তাকে দেখতে একদম নতুন বইয়ের মতোই লাগছে। সে শাড়ির আঁচল হাতে পেঁচিয়ে পেঁচিয়ে দীপাকে টেনে বুকে আনলো। দীপা আবার রাগ নিয়ে তাকালো, তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, এখনো পাগলামির ভূত নামেনি? পাগলামি করতে পারলাম কোথায়? তখনই তো তোমার খালামণি হাজির, আর তোমাদের ছটফটানি শুরু। ছটফটাবো না? কোন দুঃখে তুমি বাথরুমে আসতে গেলে? আমার বউ যেখানে আমিও সেখানে।
হ্যাঁ, এখন থাকো বাথরুমে বসে, বউ যেখানে সেও সেখানে। বলে দীপা মুখ ভার করলো। ভালো লাগছে না তার। উমর মৃদু হাসলো, হেসে দীপার কপালে চুমু খেলো, তারপর বুকে জড়িয়ে কোমল সুরে বলল। দিলশাদ শাহিদার পাশে বসে বলল, সব মুরব্বীরা ওখানে, তুমি এখানে হাত পা ছড়িয়ে শুয়ে আছো, কেমন দেখায়? শাহিদা দিলশাদের দিকে কাত হলো, হাতের মধ্যে মাথা রেখে বলল, কেমন দেখায় আবার মানে কি? এতক্ষণ ছিলাম না আবার ভালো কথা। দীপার ফুপু শাশুড়ি এমন তুমবি কেন? কেমন গাল মুখ ফুলিয়ে বসে আছে, মনে হচ্ছে গরম তাওয়ার উপরে কেউ জোর করে বসিয়ে রেখেছে। দিলশাদ মুখ টিপে হাসলো। গরম তাওয়ার উপরে সে নিজেই বেচারিকে বসিয়ে এসেছে। তবে সৎ হলেও শাশুড়িটা ভালো, বুঝলি? কি অমায়িক ব্যবহার। আর দাদি শাশুড়ি, বাবা গো, মুখ তো না যেন মেট্রো ট্রেন, বুলেটের গড়িতে ছুটেছে। তবে জামাই পেয়েছে মাশাআল্লাহ, উঁচা লম্বা, দেখতেও তো সুন্দর। আরে হ্যাঁ, ভালো কথা, দীপার দেবরের জন্য নাকি তোর হাত চেয়েছিল? দিলশাদ মুখ টিপে ওপর নিচে মাথা দোলালো। খবরদার দিলশাদ, তুই শুধু আমার বাড়ির বউ হবি। তোর খবিস বাপের যদি টাকা পয়সা দেখে রাজি হয়েও যায়, তুই হবি না। মানছি রায়হানার তুই সমবয়সী এখনো, কে সেই কিছু করে না, তবে ভবিষ্যতে তো করবে না। আর আমাদেরও তো কম আছে নাকি? একমাত্র ছেলে আমার, যা আছে সব তার। দিলশাদ গাল ফোলানো ঢং করে ওন্না হাতে প্যাঁচাতে প্যাঁচাতে বলল, তুমি বললেই হবে? ওদিকে তোমার ছেলে তো আমার খাবারও নেয় না, ফোন দিলে উড়াধুরা ঝাড়ি। আমাকে তো ডাইরেক্ট বলে দিয়েছে তোর সাথে কোনো সম্পর্ক নেই, আউট। শাহিদা ফট করে উঠে বসে বলল, বলিস কি হারামজাদা, ছোটবেলা থেকে চুম্মুকের মতো লেগে থেকে বড়বেলায় এসে বল আউট? কিন্তু কেন? ও তো তোকে খুব পছন্দ করতো। ছোটবেলার পছন্দ কি আর আসল পছন্দ? এখন অন্য কাউকে মনে ধরেছে। ওই যে কিছুদিন আগে ছাকা খেলো, সেটা তো অন্য মেয়ের পেছনে ঘোরার জন্যই তো। শাহিদা অবাক হয়ে বলল, বলিস কি? আমাকে যে বলল অন্য ছেলেদের সাথে নাকি কি নিয়ে গ্যাঞ্জাম হয়েছে। ছাই হয়েছে, তোমাকে সত্য বলবে? তখনই তিহা আসলো, এসে তড়িঘড়ি করে বলল, আম্মু বাথরুমে যাব। শাহিদা বিরক্ত হয়ে বলল, বাথরুমে যাবি? আমাকে বলছিস কেন? এই বাসায় কি বাথরুমের অভাব? যা, ওইটাই যা। দিলশাদ লাফিয়ে উঠে বলল, এটাই যাওয়া যাবে না। শাহিদা ভ্রু কুঁচকে বলল, কেন? দিলশাদ কিছুক্ষণ হাঁ করে গোল গোল চোখে তাকিয়ে রইল। কেন? তাই তো। তারপর তো কোনো রকম বলল, নষ্ট, বাথরুম নষ্ট। বাথরুম আবার নষ্ট হয় কিভাবে? আরে না না না, বাথরুম নষ্ট না, কল নষ্ট, পানি আসছে না। তোর বাপের আক্কেল দে। মেয়ে এসেছে, মেয়ে জামাই আসছে আর যাচ্ছে, আর এই রুমেই নাকি কল নষ্ট? তোর কিপটে বাপ আর জীবনেও ভালো হবে না। শুধু আমার বোন বলেই সংসার করে গেল। আয় ওই বাথরুমে নিয়ে যাই। বলে তিহার হাত ধরে চলে যেতে নিল। দিলশাদ হাঁপ ছাড়তেই শাহিদা দরজার সামনে থেকে আবার ফিরে এলো। দিলশাদ মুখ ভোতা করে বলল, আবার কি হলো? শুন, ভুলেও বিয়ের জন্য রাজি হবি না। আর আমি ওই হারামজাদাকে দেখছি, ও তো বড় সাহস, আমার ভাগ্নিকে বলে আউট। তো আমি ওকে করব। আচ্ছা আচ্ছা করো। বলতে বলতে দিলশাদ হাত ধরে বাইরে নিয়ে বলল, এখন যাও তো, তাড়াতাড়ি করে বাথরুমে নিয়ে যাও। শাহিদা চলে গেলেই শাহিদা যেতেই দিলশাদ হাসলো, হেসে বাথরুমের দরজা বাইরে থেকে লক করে 2 বার টোকা দিল। ওমরও হাসলো, হেসে ভেতর থেকে বলল, কি চাই শালি সাহেবা? এত বড় উপকার করলাম, কিছু তো চাই। সেদিন তো পুরো মানিব্যাগটাই দিয়ে দিলাম, কই কিছুই তো নাওনি, তো আর কি চাই আমার শালি সাহেবা? প্রমিস। প্রমিস কিসের? সেটা সময় আসলেই জানবেন। আচ্ছা ঠিক আছে, এই করলাম প্রমিস। আমার শালি সাহেবা যখন কিছু চাইবে, আমি জান পান দিয়ে তা পূরণ করতে বাধিত থাকবো। দিলশাদ হাসলো, হেসে দরজা খুলে দিল, দিয়েই ফুরুত করে চলে এলো। কারণ সে জানে ভাইয়ার কিছু না হলেও তাকে দেখলে আপু লজ্জায় শেষ হয়ে যাবে। সন্ধ্যার আগে আগে দীপারা চলে গেল।
যাওয়ার সময় দীপা মা বাবাকে জড়িয়ে কেঁদে ফেলল। কাঁদলো খাদিজা রাজ্জাক সাহেবও। নাতিদের কোলে নিয়ে চুমু খেলো। এতদিন এখানে ছিল, ঘর বাড়ি ভরা ছিল। ইউসুফ যাওয়ার আগে খাদিজা রাজ্জাক সাহেবকে পায়ে হাত দিয়ে সালাম করলো। খাদিজা তার মাথায় হাত বুলিয়ে বলল, ভালো থেকো বাবা, যখনই মন চায় চলে এসো। ইউসুফ হাসলো, হেসে মাথা নাড়ালো। তারপর দিলশাদের দিকে এগিয়ে গেল, গিয়ে বলল, আসি আপু। দিলশাদ ইউসুফের এক আঙুল ধরল। যেভাবে ছোট ভাইয়েরা বড় বোনের আঙুল ধরে হাঁটে, ঠিক সেভাবে সেখানে ধরেই বলল, আমার আপুর খুব ভাইয়ের শখ ছিল, আমি হওয়াতে তাই খুব রাগ হয়েছিল। এখন দেখো তার কাছে 2টা ভাই, সেই 2টো ভাইকেই বলছি আমার আপুর খেয়াল রেখো। ইউসুফ হাসলো, প্রাণ খোলা হাসি। হেসে দিলশাদের দিকে তাকিয়ে বলল, 2 ভাই কোথায় পেলে? বলছো তো একজনকে। তোমাকে বলা আর ওই খাম্মাকে বলা একই কথা, পাই টু পাই শব্দ পাচার করবেই। ইউসুফ মুখ ভার করে বলল, তুমি যে ভাইকে কত হাবিজাবি বললে, অন্য কেউ হলে খবর ছিল। দিলশাদ মুখ বাঁকালো, বাঁকিয়ে বলল, তোমার ভাই যা যা করেছে না, শুধু আপুর দেবর বলে বেঁচে যাচ্ছে, তা না হলে তোর খবর ছিল। ইউসুফ বড় একটা শ্বাস ফেলল, ফেলে বলল, থাক বাদ দাও। দিলশাদ ইউসুফের দিকে তাকালো। বয়সে ইউসুফ তার ছোট হলেও হাইটে বড়, মাথা নিচু করে মলিন মুখে দাঁড়িয়ে আছে। তার আঙুল এখনও তার আঙুলের মাঝে। দিলশাদের খারাপ লাগলো, না চাইতেও এরা কেমন তাদের মায়ে জড়িয়ে নিয়েছে। সে নরম সুরে বলল, আমার কখনো ভাইটায়ের শখ ছিল না, আমার এক আপুতেই আমি খুশি ছিলাম, তবে এখন মনে হয় ভাই অতটাও খারাপ না। ইউসুফ মাথা তুলে তাকালো, তার ঠোঁটের কোণে হাসি। ভাই আপুকে একটা থ্যাংক ইউ দিতে হবে, তার জন্য আমিও। ইউসুফ আর দিলশাদকে বলতে দিল না, তাড়াতাড়ি হাত ছাড়িয়ে নিল। সাথে সাথেই বলল, এখন আবার তুমি বলো না, ভাবির সুবাদে সেই দুজনকে তুমিও মনে প্রাণে ভাই করে নিয়েছো। কেন করতে পারি না? পারো, তবে শুধু একজনকে। দিলশাদ হাসলো, হেসে এই পাগল ছেলেটার দিকে তাকালো, তাকিয়ে ঢং করে বলল, আরে না, আমার কি আর আপুর মতো 2টা হবে? আমার তো হবে 3টা, উমর, উসমান, ইউসুফ। ইউসুফ মুখ ভোঁতা করলো, করে বলল, মাঝেরটাকে মাইনাস করো, বুঝছো? আর এত ঘন্টায় ঘন্টায় ভাই দিয়ে কি করবা? ইউসুফের মতো একটা থাকলে যথেষ্ট। বলে সে হনহনিয়ে বেরিয়ে গেল। সে যাওয়ার দিকে দিলশাদ অবাক হয়ে তাকিয়ে রইল। না, তার কথায় বা চলে যাওয়াতে না, তার মনে হলো ইউসুফের চোখের কোণে পানির ছোঁয়া ছিল। আলী হোসেন মনে একরাশ প্রশান্তি নিয়ে ড্রয়িং রুমে বসলেন। আজকাল তার সব কিছুতেই ফুরফুরে লাগে, শান্তি অনুভব হয়। এই যে তার পুরাতন বাড়ি এখন আর পুরাতন না, নিস্তেজ না। নতুন মানুষ, নতুন নতুন আনন্দ নিয়ে পুরোই শোরগোল। রোকসানার নিস্তেজ ভাঙা শেষ হওয়া সংসারটা এখন সতেজ, হাসি আনন্দে ভরপুর। সে হাত বাড়িয়ে চায়ের কাপ হাতে নিল, মনের একরাশ তৃপ্তি নিয়ে চুমুক দিল। তার পাশে রুবিনা, সাবিহা, তাদের কোলে আহান, আহাদ। এই দুজনের সময়ই কাটে এদের নিয়ে। দীপা এখন পুরোদমে সংসারী, ডানে বামে তাকানোর সময় তার নেই। ইউসুফ আগের মতোই, তবে দীপার শাসনে লেখাপড়ায় একটু মনোযোগে এসেছে। শুধু বদলায়নি মা, সে আছে আগের মতোই। সকাল হলেই এটা সেটা নিয়ে চেঁচামেচি, একে মারছেন তো আরেকজনের দিকে তেড়ে যাচ্ছেন। তার এসব কর্মকাণ্ড অবশ্য কেউ কানেও নেয় না, দেখেও দেখে না, যার যা করার করছেই। সে হাসলো, হেসে দরজার দিকে তাকালো। উসমান আসছে, সবই ঠিক আছে, তবে এই ছেলেকে নিয়ে এসে একটু টেনশনে আছেন। ওমরের তো একটা দিক হলো, তবে এ বিয়ে শাদীর নামও নিচ্ছে না। মা রুবিনা পেছনে পড়ে আছে, তাতেও কোনো লাভ হচ্ছে না। আর সবচেয়ে বড় কথা, এই ছেলের মেজাজ দিনকে দিন তুঙ্গেই উঠছে। যখন গরম হয় ডানে বামে কাউকেই দেখে না। তবুও ভালো, উমরকে খুব মানে, তা না হলে খবর ছিল। এই তো কিছুদিন আগে এক জমি নিয়ে ঝামেলা হলো। জমির টামেলায় উসমান কখনো যায় না, সে আর উমরই দেখে। এবার ঝামেলা হলো আমাদের থানায় তরুণ এক নেতার সাথে। এদের বয়স অল্প, মাথা থাকে গরম, অল্পতেই লাফালাফি করে। উমরকে জানের হুমকি দিল। উমর বরাবরই ঠান্ডা মাথায় কীভাবে কাজ করতে হয় সে জানে, কিন্তু সমস্যা হলো উসমানকে নিয়ে। তার কানে যখন এই কথা গেল, সে কি আর কাউকে দেখে? তার প্রাণপ্রিয় বড় ভাইকে হুমকি। সে সোজা গেল সেই নেতার অফিসের ভেতরেই ইচ্ছামতো মার। সেই নেতা থানা পুলিশ করলো, করে অবশ্য লাভ হয়নি। আলী হোসেন এখনও জীবিত। চুপ থাকে বলে যে ক্ষমতা নেই তা তো না। তবু এই ছেলেকে নিয়ে সে টেনশনে আছে, আর এজন্যই উসমানকে এসব থেকে দূরে রেখেছে। তাদের আরও অন্যান্য ব্যবসা আছে, উসমান সেগুলোই দেখে। তার এই গরম ছেলের মাথা ঠান্ডা করতে পারবে এমন একটা মেয়ে দরকার।
সাথে সাথে সে মনে মনে আফসোস করলো, দীপার বোনটা তার সত্যি মনে ধরেছিল। কি হাসি খুশি একটা মেয়ে, যেখানে তার ভয়ে বা সংকোচে সবাই দূরে দূরে থাকে, সেখানে এই মেয়ে অনায়াসে সহজভাবে কথা বলে। প্রায়ই ফোন দেবে, দিয়ে দুষ্টুমি মাখা কণ্ঠে বলবে, কি খবর আঙ্কেল? আপনার প্রতিদ্বন্দ্বী কিন্তু এখন 2 জন, আন্টিকে সামলে রাখবেন। আলী হোসেন শুনে হাসেন, প্রাণ খোলা হাসি। তারপরে কি হলো না হলো, কি করছে না করছে, সব কি সুন্দরভাবে গুটুর গুটুর করে বলবে। তার শুনতে এত ভালো লাগে। তার খুব ইচ্ছে করে এই মেয়েটাকে একেবারে নিজেদের কাছে আনার। তার মনও বলে উসমানের জন্য এই মেয়েটাই ঠিক, একেবারে ঠিক। তবে দীপার কথা ভেবে বলার আর সাহস পায় না। আর যাই হোক, সে উমরের জীবনে আর কোনো সমস্যা সৃষ্টি করতে চায় না। উসমান আলী হোসেনের পাশে সোফায় হাত ছড়িয়ে বসলো, বসে শার্টের কলার পেছনে ঠেলে দিল। বাইরে গরম, সে ঘেমে নিয়ে একাকার। তাকে দেখে আহানাহাত হাত পা ছোটাছুটি শুরু করলো, উদ্দেশ্য কোলে নাও। উসমান হাসলো। আহানার হাত এবার 6 মাসে পড়ল, বসতে শিখেছে, তবে এখনও পুরোপুরি হামাগুড়ি দিতে পারে না। উসমান হাত বাড়িয়ে দিল, দিতে দুজনে 2 হাত জাপটে ধরল। উসমান তাদের আঁকড়ে ধরতেই রুবিনা বলল, ভাইয়ের ছেলেদের নিয়ে আর কত খেলবে? বয়স তো কম হলো না, বিয়ে করবি কবে? এত বিয়ে বিয়ে করো না তো ফুপু। তো কি করব? আল্লাহ আল্লাহ করো, তোমার বয়সও তো কম হলো না। তুই আমার বয়স দেখাচ্ছিস? না, কখনো না। আমার কি আর সেই ক্ষমতা আছে? রুবিনা মুখ বাঁকালেন। এই হতচ্ছাড়া বিয়ে করতে চায় না কেন কে জানে। তবু ভালো, ওই কাল নাগিনী পিছু ছেড়েছে। পেটের বাচ্চা কি করেছে কে জানে, আর তো কিছু শুনলেও না। তখনই দীপা আসলো, তার হাতে শরবতের গ্লাস উসমানের সামনে রাখতে রাখতে বলল, এবার কিন্তু তোমার সত্যিই সিরিয়াস হওয়া উচিত। নিজের কথা না ভাবো, ভাবির কথা তো চিন্তা করতেই পারো। আর কত একা একা খাটবো? আমারও তো একটা অ্যাসিস্ট্যান্ট দরকার, তাই না? উসমান হাসলো, মনে মনে বলল, গিট্টু তো তোমরা বোনই পাকিয়ে রেখেছে। এর চেয়ে ভালো অ্যাসিস্ট্যান্ট তোমার জন্য আর কে হবে? আমার আর কি, শান্তিতে ঘুমোতেও পারি না। যে মেয়েরে বাবা, ভার্সিটিতে যে কি করছে কে জানে। বদমাইশ মেয়ে, সারা দুনিয়ার সাথে ফোনে পটর পটর। শুধু সে ফোন দিলে ধরবে, তো ভালো কথা তাকেও দেখে না, গেলেও পালিয়ে বেড়ায়। মুখে বলল, আমার কথা ভুলে যাও। বেশি অ্যাসিস্ট্যান্ট প্রয়োজন হলে ভাইকে আরেকটা বিয়ে করিয়ে দাও। দীপা ঠোঁট টিপে উসমানের বাহুতে হালকা থাপ্পড় দিল, দিয়ে চলে গেল। চুলায় তার রান্না, উমরেরও আসার সময় হয়ে গেছে। দীপা যেতেই আলী হোসেন বললেন, ভুলে যাব কেন? তুই বিয়ে করতে চাস না? চাইবো না কেন? তাহলে? উসমান আবারও হাসলো, হেসে 2 টোকে 2 হাতে চেপে ধরে উঠে দাঁড়ালো। রুমের দিকে যেতে যেতে বলল, সময় হোক, হলে নিজেই বলবো। উমর বিছানায় শুয়ে চোখ বন্ধ করলো। হঠাৎ করে তার মাথা ধরেছে, ধরবেই না কেন? কাজের খুব চাপ যাচ্ছে। চোখ বন্ধ করার কিছুক্ষণের মধ্যেই কপালে নরম 2টো হাতে স্পর্শ পেল। তার ঠোঁটে কোণে হাসি ফুটল। সে কাত হয়ে দীপার কোলে মাথা রাখল। কখন এসেছো? এই তো এখনই। ডাকলে না কেন? দেখলাম তুমি কিচেনে। তো? উমর হাসলো, হেসে আরেকটু এগিয়ে পেটে মুখ গুজে কোমর 2 হাতে আঁকড়ে ধরে বলল, কত দিকে দৌড়াবে? সংসার বাচ্চা, দিন তো ভালোই, রাতেও তো ঠিকমতো ঘুমাতে পারো না। দীপা হাসলো, হেসে মাথায় হাত বুলাতে বুলাতে বলল, কোথায় পারি না, রাতে সব তো তুমিই করো, আমি বরং পড়ে পড়ে ঘুমাই। সব তো করি, পেট তো ভরাতে পারি না, তখন তো আমাকেই ডাকতে হয়। এটুকুই যদি না করি তবে কিসের মা হলাম? তাও ঠিক। তা আমার রাজপুত্রের রাজমাতা, আমার রাজপুত্ররা কোথায়? তাদের মেঝো বাবার রুমে। ওসমান এসেছে? ইউসুফ? না, তার খবর নেই। এটা আর মানুষের হবে না। ইস, তোমরা অনেক হয়েছো। ওমর হাসলো, তবে কিছু বলল না। বলল আবার দীপাই, একটা কথা জিজ্ঞেস করি? ওমর মাথা তুলে দীপার দিকে তাকালো। গোল গোল মুখে এলোমেলোভাবে উঁচু করে মাথায় খোপা করা, সাইড দিয়ে চুল বেরিয়ে আছে। এত ব্যস্ততার মাঝেও গুছিয়ে কাপড় পরা সে এক পলকে তাকিয়ে রইল। এই মুখটা দেখে কখনো তার মন ভরে না, যত দেখে ততই দেখতে ইচ্ছে করে। সে তাকিয়ে থেকেই বলল, আমার কাছে কিছু জিজ্ঞেস করার জন্য তোমায় অনুমতিও লাগে? দীপা হাসলো, হেসে ওমরের চোখের উপরে হাত রাখলো। বাজে একটা অভ্যাস, এক পলকে তাকিয়ে থাকে। কি দেখে এত কে জানে। ওমরের ঠোঁটে হাসি,
ঠোঁটে হাসি নিয়ে চোখ বন্ধ করে বলল, বললে না কি জানতে চাও? উসমান ভাই কি কাউকে পছন্দ করে? ওমর কিছু বলল না, চোখ থেকে হাত সরালো, সরিয়ে আবার পেটে মুখ গুজল। দীপা বিরক্তির বড় একটা শ্বাস ফেলল। ওমর তার কাছে কখনো মিথ্যা বলবে না, তবে কিছু বলতে না চাইলে বলবেও না, চুপ করে থাকবে। এই চুপ আর দুনিয়া উল্টে গেলেও ভাঙবে না। এটার মানে আমি কি ধরবো? কেন মানে? ধরার দরকার নেই, আমার অনেক কিছু আছে, পারলে সেগুলো ধরো। দীপা ওমরের পেটে কিল বসালো, বসিয়ে বলল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।